হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে একটাই কারণ তোমাদের ক্লাস 10-এর যারা মাধ্যমিক দেবে 2026 তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর শুধুমাত্র তাদের জন্যই নয়, যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের সবার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা 2027, 28 বা যেই সালেই তোমরা দেবে মাধ্যমিক, তাদের সবার জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর এইটাই আমি বলে দিই, সেকেন্ড চ্যাপ্টার যে তোমাদের জিওগ্রাফি বইয়ের রয়েছে, সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল। ফার্স্ট চ্যাপ্টার আমি অলরেডি সলভ বলবো না, আমি অলরেডি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, বাংলায় খুব ইজিভাবে বুঝিয়েছি। সেখানে যদি তোমরা দেখো সহজভাবে খুব ভালোভাবে বাংলায় পুরোটা বোঝানো রয়েছে প্রথম চ্যাপ্টার, এবং ডিটেলসে বোঝানো রয়েছে। তো সেকেন্ড চ্যাপ্টার যদি তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা দেখেইছো আশা করছি, আর যারা দেখোনি অবশ্যই দেখে নাও, আমি লিঙ্ক দিয়ে দেবো আই বাটনে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। এইটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার তোমাদের বায়ুমণ্ডল। ফার্স্ট চ্যাপ্টারটা আমি পুরোপুরি ওই ভিডিওতে কভার করিনি, আমি এক দুটো টপিক শুধুমাত্র কভার করেছি, বাকি টপিকস আমি কভার করব। আমি সেকেন্ড চ্যাপ্টার এর জন্যই আনলাম ভিডিওটা ওইগুলো কভার করার আগে, কারণ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, ফার্স্ট ইউনিট টেস্ট তোমাদের শেষ হয়ে গেছে, 40 নম্বরের পরীক্ষা হয়ে গেছে। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের প্রিপেয়ার হতে হবে, এবং তোমাদের থাকবে বায়ুমণ্ডল চ্যাপ্টারটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফার্স্ট এটাই থাকবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে, তার জন্য তোমাদের এই চ্যাপ্টারটি পড়তে হবে, এবং তার জন্যই আমি ভাবলাম এটা আগে করিয়ে দিই। সেকেন্ড ইউনিট টেস্ট আমি কভার করানোর পরই আমি ফার্স্ট ইউনিট টেস্টের আবার ওই ফার্স্ট চ্যাপ্টারে চলে যাবো, কারণ ওটা তো মাধ্যমিকে আসবেই। মাধ্যমিকে যেহেতু পুরো বই এবং সেন্টাপেও তোমাদের পুরো বই সিলেবাসে থাকে, তো সেক্ষেত্রে আমি তোমাদের সেন্টাপের আগে আমি চেষ্টা করব তোমাদের পুরো সিলেবাস কভার করে দেওয়ার। সেন্টাপের আগে না হলে অবশ্যই আমি মাধ্যমিকের আগে চেষ্টা করব তোমাদের পুরো ভূগোল যা সিলেবাস রয়েছে সবকটাই কভার করার। তো আজকে আর বেশি দেরি করবো না, শুরু করবো বায়ুমণ্ডল চ্যাপ্টারটি। তো বায়ুমণ্ডলের ফার্স্টেই দেখো, ফার্স্টেই আমরা জানবো বায়ুমণ্ডলের উপাদান কি কি। তো তোমাদের একটা কথা বলে রাখি, নোটসের ক্ষেত্রে তোমরা কিন্তু এইখানে আমি যা তোমাদের প্রেজেন্টেশনে যা দেখাচ্ছি সেগুলো তোমরা নোটস হিসেবে খাতায় লিখে নিতে পারো। এগুলো লিখলে তোমাদের মোটামুটি একটা সামারি বা নোটস একটা প্রিপেয়ার হয়েই যাবে। এটা তোমরা যদি পরীক্ষার আগে দেখে যাও একবার, তাহলে সবকিছু মাইন্ডের তোমরা একবার রিমাইন্ড করে নিতে পারবে, বা তোমাদের মাইন্ডে একবার করে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। কারণ শুধুমাত্র এক একটা চ্যাপ্টারের হলো বা এক একটা টপিকের হলো যা ইম্পর্টেন্ট কোশ্চেন্স বা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেগুলোই কিন্তু আমি শুধুমাত্র আলোচনা করব, যেগুলোর বাইরে কোনো কোশ্চেন মাধ্যমিকে আসবে না। এগুলো যদি তোমরা পড়ে যাও, বাকি তোমরা কিন্তু কমন পাবেই পাবে, আলাদা করে আর কিছু পড়ার দরকার নেই। তো এইটুকু তোমরা যা আমি প্রেজেন্টেশনে দেখাচ্ছি এগুলো পড়লেই তোমরা কমন পাচ্ছ। তো এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। দেখো, বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার আমরা জানি বায়ুমণ্ডলের কি কি উপাদান রয়েছে, অর্থাৎ বায়ুমণ্ডল কি কি উপাদানের তৈরি। বায়ুমণ্ডল কি যদি আমরা উপাদানগুলো দেখি তাহলেই বুঝতে পারবো। ধূলিকণা, দেখো বায়ুমণ্ডলের উপাদানে আমরা দেখতে পাচ্ছি ধূলিকণা রয়েছে, গ্যাসীয় উপাদান রয়েছে এবং জলীয় বাষ্প রয়েছে। প্রধানত বায়ুমণ্ডল 3টি উপাদানে গঠিত। ধূলিকণা দ্বারা গঠিত হয়, বিভিন্ন ধুলো থাকে, এবং গ্যাসীয় উপাদান দেখতে পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আর্গন, এরকম ভাবে প্রচুর গ্যাস রয়েছে যেটা বায়ুমণ্ডলে দেখতে পাওয়া যায়। তাছাড়া রয়েছে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার। তো জলীয় বাষ্প, ধূলিকণা এবং গ্যাস, এই তিনটে মিলিত রূপই হচ্ছে বায়ুমণ্ডল। এই তিনটে যখন একসাথে হয় তখনই তাকে আমরা বায়ুমণ্ডল বলবো। ঠিক আছে, তো বায়ুমণ্ডলটা আমরা জানতে পারলাম। এরপরে মেজর উপাদান অর্থাৎ মেজর কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলো তো আমি বললামই। বাকি নেক্সট আমরা দেখে নিই। দেখো, ধূলিকণা, জলীয় বাষ্পের আলাদা করে কোনো ক্লাসিফিকেশন নেই। গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি গ্যাস বায়ুমণ্ডলে দেখা যায়, কি কি গ্যাসের মেজর গ্যাসেস রয়েছে যেগুলো আমাদের বায়ুমণ্ডলে দেখতে পাওয়া যায়, সেটা একটু দেখে নিই। মেজর গ্যাসেস হচ্ছে, ফার্স্ট হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসটি হচ্ছে মেজর গ্যাস, যেটা সব থেকে বেশি অংশ জুড়ে বায়ুমণ্ডলে অবস্থান করছে। এটা 70% অংশ মোটামুটি দখল করে আছে বায়ুমণ্ডলে নাইট্রোজেন। অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাসের মধ্যে আরো কয়েকটা গ্যাস রয়েছে, কিন্তু মেইনলি যা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং কার্বন ডাই অক্সাইড। গ্যাসীয় উপাদানগুলি তাহলে কি কি রয়েছে সেটা আমি জানাতে পারলাম তোমাদের। তোমরা একটু বই থেকে এদের পার্সেন্টেজ কি কি রয়েছে সেগুলো অবশ্যই দেখে নিও, ওটা একটু ইম্পর্টেন্ট জিনিস। তোমরা যখন লিখবে তখন পার্সেন্টেজগুলো অবশ্যই উল্লেখ করে দেবে। আর যেরকম ডায়াগ্রাম আমি এখানে দেখাচ্ছি এবং এই পরের স্লাইডে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এরকম যদি ডায়াগ্রাম তোমরা দিতে পারো খুবই ভালো হয়, তাহলে কিন্তু মার্কসটা আরো বেশি করে তোমরা পাবে।
মাধ্যমিকে প্রেজেন্টেশন খুব একটা জিনিস, অনেক বড় মানে একটা মাধ্যমিকের প্রেজেন্টেশনটা কিন্তু খুব ম্যাটার করে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা খাতাটা যেভাবে সাজাবে সেই হিসাবে তোমাদের মার্কস কিন্তু ভ্যারি করবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম একটা ডায়াগ্রাম দিলে খুব সুন্দর মার্কস তোমরা পেতে পারো। এরপরে চলে যাচ্ছি বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এটা আমরা আগেও পড়েছি, ছোটবেলা থেকে জেনে আসছি বায়ুমণ্ডল কটি স্তরে বিভক্ত, বায়ুমণ্ডলের কটা স্তর রয়েছে যেটা আমরা জানি। তো মেইনলি আমরা দেখতে পাই বায়ুমণ্ডলের 6টি স্তর। 6টি স্তর আমরা বায়ুমণ্ডলের মেইনলি জানি। ফার্স্ট যে স্তর সেটা হচ্ছে দেখো ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার হচ্ছে প্রথম স্তর। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রোপোস্ফিয়ার হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট আমাদের স্তর, যেটা আমরা দেখতে পাই 20 কিলোমিটারের মধ্যে। 0 থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার অবধি আমরা দেখতে পাই ট্রোপোস্ফিয়ার। এইখানেই ট্রোপোস্ফিয়ারেই কিন্তু মেইনলি যা আমাদের এরোপ্লেন যে চলাচল করে, নর্মাল বিমানগুলো যেগুলো এরোপ্লেন যেগুলো হয় সেগুলো চলাচল করে ট্রোপোস্ফিয়ারে। ট্রোপোস্ফিয়ারের আর কি কি মেইন বৈশিষ্ট্য রয়েছে সেটা আমি অবশ্যই পরের স্লাইডে রয়েছে আমি দেখাবো। আগে এখানে স্তরের নামগুলো দেখিয়ে দিই, আর কয়েকটা মেইন ফিচার্সগুলো আমি এখানেও আলোচনা একবার করে দিচ্ছি। ট্রোপোস্ফিয়ারে আমরা জানি যে মেঘ, ঝড়, বৃষ্টি এগুলো দেখা যায়, অর্থাৎ আবহাওয়ার গোলযোগ বা জলবায়ুর বিভিন্ন পরিবর্তন সেগুলো আমরা ট্রোপোস্ফিয়ারে লক্ষ্য করতে পারি। উপরে কিন্তু বায়ুমণ্ডলের অন্যান্য স্তরগুলিতে যদি আমি যাই তাহলে কিন্তু এইখানে দেখা যাবে না এইগুলো। তো ট্রোপোস্ফিয়ারের এই বৈশিষ্ট্যটা মেইনলি রয়েছে। তারপরে এই স্তরটাই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে তারপরে যেখানে আমরা ওজোন স্তর বা ওজোন লেয়ার দেখতে পাই। এর জন্যই কিন্তু সূর্য থেকে যে ইউভি রশ্মিটি আসছে সেটা কিন্তু আমাদের প্রোটেক্ট করে এই ওজোন স্তর, এটা আমরা জানি। এবং এই ইউভি রশ্মিটা আমাদের সরাসরি পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না এই ওজোন স্তরের জন্য, যার জন্য মানুষের ক্যান্সারের রোগ থেকে রক্ষা পায়। ঠিক আছে, এটা হচ্ছে 50 কিলোমিটার অবধি এর বিস্তার। আচ্ছা, এরপরে স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা দেখে নিই। মেসোস্ফিয়ার আমরা জানি মিটিওরস অর্থাৎ উল্কাপাতগুলি যে আসে আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে সেগুলিকে ধ্বংস করতে বা সেগুলি পুড়ে ছাই হয়ে যায় এই স্তরে। তো এটা আমাদের বলতে পারো একটা প্রোটেকশনের মতোই, যেটা আমাদের উল্কাপাত থেকে বাঁচাচ্ছে। ঠিক আছে, মেসোস্ফিয়ারটি। তো মেসোস্ফিয়ারের এখানে বিস্তার দেখে নিচ্ছি, 85 কিলোমিটার অবধি রয়েছে আমাদের মেসোস্ফিয়ার। এরপরের স্তরটি দেখে নিই। এরপরে রয়েছে আমাদের আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার স্তরটি এটাকে অনেকে থার্মোস্ফিয়ারও বলে, কারণ আয়নোস্ফিয়ারের এই উপরের ভাগটা যদি তোমরা এখানে দেখবে, যদি এই পোর্শনটা দেখো একদম একটু উপরের দিকটা, তাহলে এই জায়গাটা তোমরা থার্মোস্ফিয়ার লক্ষ্য করতে পারবে। তো আয়নোস্ফিয়ারের মধ্যেই থার্মোস্ফিয়ার অবস্থিত, সেটাকে আলাদা করাও যায়, অনেক সময় আলাদা করা হয় না, এটাকে এর মধ্যেই অন্তর্গত একটা স্তর হিসেবে ধরা হয়। তো এটা তোমরা আয়নোস্ফিয়ার বলতে পারো বা থার্মোস্ফিয়ার বলতে পারো, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, বৈশিষ্ট্য একই। আচ্ছা, এর বিস্তারটা কি দেখতে পাচ্ছি আমরা, 690 কিলোমিটার অবধি এর বিস্তার রয়েছে আয়নোস্ফিয়ারের। এইখানেই কিন্তু আমরা মেরুজ্যোতি বা অরোরা দেখতে পারি। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা এক্সোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের পরেই আসছে আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার 1000 কিলোমিটার অবধি বিস্তৃত। ঠিক আছে, এটা বিস্তৃত হচ্ছে 1000 কিলোমিটার অবধি। এবং লাস্ট যে আমাদের স্তরটি দেখতে পাই সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। দেখো আমি এখানে লিখে দিয়েছি ম্যাগনেটোস্ফিয়ার লাস্ট স্তর, এখানে আঁকা ছিল না, তো এটা আমি ড্র করেছি। এবং এই স্তরটি হচ্ছে তোমাদের ম্যাগনেটোস্ফিয়ার। আর এটা হচ্ছে বিস্তার 1000 কিলোমিটার না, এটা হবে 10,000 কিলোমিটার। তো এটা একটু রং আছে, তোমরা এখানে একটা 0 অ্যাড করবে। তো এটা হবে 10,000 কিলোমিটার ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তার। তো মোটামুটি আমরা যদি বায়ুমণ্ডলের বিস্তার দেখি তাহলে কিন্তু 0 থেকে 10,000 কিলোমিটার অবধি, অর্থাৎ 10,000 কিলোমিটার অবধি বিস্তার রয়েছে বায়ুমণ্ডলের। বায়ুমণ্ডল বিস্তৃত 10,000 কিলোমিটার অবধি, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর কোন স্তর, কি কি স্তরের নাম, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর বাকি এখানে দুটো যা কোশ্চেন আমি একটা জিনিস দেখালাম, বায়ুমণ্ডলের উপাদান, এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট পড়তে হবে। ধূলিকণা, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, এই তিনটে মেন উপাদান। এবং গ্যাসীয় উপাদানের মধ্যে কি কি ক্লাসিফিকেশন রয়েছে, কি কি ধরনের গ্যাস দেখা যায়, এটা তোমাদের পড়তে হবে। বায়ুমণ্ডলের স্তর তো বললামই। এরপরে চলে যাচ্ছি যেটা ইম্পর্টেন্ট, তোমাদের দেখো একটা ছক করে দিয়েছি যাতে তোমরা এটা খুব সুন্দর করে পড়তে পারো আর তোমাদের ইজি মনে হয়। এই প্রত্যেকটা যে স্তর দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটার বৈশিষ্ট্য এক নজরে একটা ছকেই কমপ্লিট হয়ে যাবে তোমাদের। এর জন্যই আমি এভাবে নোটসটা তৈরি করেছি। এটা যদি তোমরা খাতায় লিখে নাও তাহলে পরীক্ষার আগে যদি একবার চোখ বুলিয়ে যাও তাহলে কিন্তু পুরো জিনিসটাই মনে পড়ে যাবে। কারণ দেখো, ভূগোল পরীক্ষার আগে অনেক সময় একদিন ছুটি থাকে, অনেক সময় থাকে না। তো তোমাদের ছুটি না থাকলে একটা পুরো বই তোমাদের পড়ে যেতেও একটা স্ট্র্যাটেজিক মেথড ইউজ করতে হয় বা স্মার্ট ওয়ার্ক করতে হয়। তো স্মার্ট ওয়ার্কটা কি, স্মার্ট ওয়ার্কটা হচ্ছে এটাই, ধরে ধরে এক একটা লাইন না পড়ে তোমরা যদি এই পোর্শনটা, এই স্তর বিন্যাসের পার্টটা যদি পুরোপুরি বইতে যদি লাইন বাই লাইন না পড়ে যদি এই ছবিটা দেখে স্তরের নাম জানা যায়, আর এখানে তো ছবিতে তো এগুলোও দেখা যাচ্ছে যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, তাছাড়া এরকম একটা ছক যদি পাওয়া যায় যেখানে বৈশিষ্ট্য,
উচ্চতা কমে না বাড়ে, এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা বৈশিষ্ট্যতে দেখতে পাবে, ঠিক আছে? বৈশিষ্ট্য যে পোর্শন তোমরা বই খুললেই দেখতে পাবে। আর বিভিন্ন যে তাপমাত্রা, এখানে কিরকম তাপমাত্রা থাকে, বিস্তার কত অবধি, কত কিলোমিটার অবধি, এগুলো প্রত্যেকটাই জিনিস তোমাদের লিখতে হয়। তো তোমরা বইটা পড়লে তোমরা জানতেই পারবে। তো তোমরা কিন্তু এই ছকটা যদি দেখে যাও তাহলে কিন্তু পুরোপুরি এক নজরে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, আর পড়াটাও খুব শীঘ্রই হয়ে যাবে। তো দেখো, আলোচনা করে দিচ্ছি ট্রপোস্ফিয়ার ফার্স্ট যে স্তরটি রয়েছে। এই ট্রপোস্ফিয়ার স্তরে যত উচ্চতা বাড়বে, অর্থাৎ যত আমরা উপরের দিকে যাব, তাপমাত্রা তত কমবে। দেখো, উচ্চতার ভিত্তিতে আমাদের তাপমাত্রা কমে ট্রপোস্ফিয়ারে। আমরা জানি, আমরা যদি উপরের দিকে যাই, পাহাড়ে গেলেই ঠান্ডা লাগে, নিচেই গরম বেশি। তো এক্ষেত্রে কিন্তু ট্রপোস্ফিয়ারে সবসময় মনে রাখবে, উচ্চতা অনুসারে যত উপরে উঠবো তাপমাত্রা কমবে। বৈশিষ্ট্য কি আছে আমি আগেও বললাম, আরেকবার বলে দিচ্ছি। আবহাওয়ার বিভিন্ন গোলযোগ, অর্থাৎ ঝড় বৃষ্টি হলো, টর্নেডো, সাইক্লোন যা আসে সব কিন্তু এই ট্রপোস্ফিয়ারে। বায়ু, এই স্তরেই একমাত্র বায়ু দেখা যায়। উপরে কিন্তু বায়ু কোনো চলাচল বা বায়ু দেখা যায় না, বায়ু নেই, বায়ু প্রবাহিতও হয় না। এটা একমাত্র ট্রপোস্ফিয়ারেই সম্ভব, বায়ু প্রবাহ হয়। মেঘ এই স্তরেই দেখা যায়, উপরে গেলে কিন্তু কোনো মেঘ নেই, ঠিক আছে? বৃষ্টিপাত এই স্তরেই দেখা যায়। এগুলো হচ্ছে মেন ফিচার্স বা প্রধান বৈশিষ্ট্য। তাছাড়াও আরো কটা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো অবশ্যই জানতে হবে তোমাদের। তাপমাত্রা, সেগুলো অবশ্যই তোমরা বই থেকে দেখে নিও। তাপমাত্রা দেখো, এই স্তরে তাপমাত্রা কত থাকে। তো উপরের দিকে গেলে আমি ফার্স্টেই বললাম তাপমাত্রা কমবে। সো লাস্ট, অর্থাৎ ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, সেখানে তাপমাত্রা হয় -55 ডিগ্রি সেলসিয়াস। -55 ডিগ্রি সেলসিয়াস হয় ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা, এবং বিস্তার কত, 12 কিলোমিটার অবধি, ঠিক আছে? 12 কিলোমিটার অবধি বিস্তার। এটা 20 রয়েছে, কোনো অসুবিধা নেই। মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলে কিন্তু এটা ভ্যারি করে, সেক্ষেত্রে এটা 20 কিলোমিটার দেওয়া, বাট গড় বিস্তার যদি ধরি সেটা হচ্ছে 12 কিলোমিটার। নেক্সট, স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে। উপরের দিকে যত যাব তাপমাত্রা বাড়বে, এটা কমবে তো এটা বাড়বে। আচ্ছা, প্রধান বৈশিষ্ট্য কি রয়েছে এখানে? ওজোন গ্যাস যেটা বললাম, বা ওজোনোস্ফিয়ার লক্ষ্য করা যায়, এবং জেট বিমান। আচ্ছা, এটা গোলাবে না, নর্মাল যে বিমানগুলো আমাদের এরোপ্লেনগুলো দেখা যায়, যেটা এয়ারপোর্ট থেকে আমাদের ছাড়ে, ইন্ডিগো হলো বা বিভিন্ন যে প্লেনগুলো হয়, সেগুলো হচ্ছে নর্মাল যেগুলো বিমান, যাতে ট্রাভেল করা যায় আর কি, পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে, সেগুলো কিন্তু ট্রপোস্ফিয়ারে লক্ষ্য করা যায়, যেটা আমরা কিন্তু খুব সহজেই খালি চোখে দেখতে পারি আকাশের দিকে তাকালেই। খালি চোখে অবশ্যই জেট বিমানগুলো দেখা যায় খুব ছোট আকারে। জেট বিমান কোনটা একটু বলে দিই। জেট বিমান হচ্ছে যেটা দেখবে আমরা ছোটবেলায় আকাশের দিকে তাকালেই দেখা যেত, একটা ছোট্ট গুড়ি একটা বিমান চলে যাচ্ছে, এবং তার পেছনে কি সুন্দর একটা হোয়াইট কালারের দাগের মতো, মেঘের মতো একটা ধোঁয়া, এরকম কি সুন্দর একটা দাগ দিয়ে দিত, মনে আছে? সেটা আমরা রকেট মনে করতাম সবসময়, পেছনে ধোঁয়াটা কি সুন্দর একটা আকাশের লাইনের মতো একটা দাগ টেনে দিত। তো ওইটাই হচ্ছে জেট বিমান, ঠিক আছে? জেট বিমান ওটাকেই বলা হয়। জেট প্লেন যেগুলোকে বলা হয়, ছোট ছোট হয়, সেটা জেট প্লেন। সেটা একটু ওপর থেকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ার থেকে চলাফেরা করে। এবং এটা দেখো, যেমন 55 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার 12 কিলোমিটারে, ট্রপোস্ফিয়ারে 12 কিলোমিটারে যদি আমরা যাই, তাহলে সেখানে আমরা দেখতে পারবো -55 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের সর্বোচ্চ তাপ, মানে ট্রপোস্ফিয়ারের একদম লাস্ট পোর্শন যেটা, অর্থাৎ দেখো এই পোর্শনটা, এইখানে যদি পৌঁছে যাই, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো? 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাবো। এবার এখান থেকে আমি আস্তে আস্তে উপরে উঠছি, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার স্ট্র্যাটোস্ফিয়ারে কি বৈশিষ্ট্য? আস্তে আস্তে যত আমি ওপরে যাব, তত তাপমাত্রা কি হবে? বাড়বে। তো উপরের দিকে গেলাম, তাপমাত্রা বাড়লো। তো -55 থেকে তাপমাত্রা বেড়ে 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 উপরে একদম এইখানে গিয়ে কত হয়ে যাবে? সেটা উপরে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? অনেকের এটা কনফিউশন হয়, 0 ডিগ্রি সেলসিয়াস এটা আবার কিভাবে বেশি? এটা বেশি একটাই কারণে, কারণ আমরা দেখলাম এইখানেই ছিল আমাদের -55 ডিগ্রি সেলসিয়াস, তো সেইটা বেড়ে বেড়ে গিয়ে 0-তে পৌঁছেছে, বুঝতে পারলে? বিস্তার 50 কিলোমিটার অবধি। এবং তারপরে স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে। মেসোস্ফিয়ারে উচ্চতা যদি বাড়ে তাহলে তাপমাত্রা কমবে। দেখো, ফার্স্টে কমলো, তারপরে বাড়লো, তারপরে কমলো, তারপরে দুটো বাড়বে। এটাই হচ্ছে তোমাদের ট্রিক। কমবে বাড়বে, কমবে বাড়বে বাড়বে। ফার্স্টে কমবে, এটা কিন্তু গোলাবে না। ফার্স্টে যদি বাড়বে লিখে দাও, তাহলে কিন্তু তারপর এটা কমবে, তারপর এটা বাড়বে, তাহলে পুরোটাই ব্যাপারটা রং হয়ে যাবে। কিন্তু তোমাদের এখানে কমবে কিভাবে মনে রাখবে? আমাদের এখানকার ব্যাপারটা মনে রাখতে হবে। আমাদের এখানে যত পাহাড়ের দিকে আমরা যাব, তো শীত অনুভব হয়। তো সেই ব্যাপারটা মনে রেখে তোমাদের এই জিনিসটা মুখস্থ বা মনে রাখতে হবে। যেটা বলছিলাম, মেসোস্ফিয়ারে যত উপরের দিকে যাব তাপমাত্রা কমবে। আর এখানকার প্রধান বৈশিষ্ট্য, উল্কার বিনাশ হয়। তাপমাত্রা উপরের দিকে কত?
যেহেতু কমবে, 0 ছিল এবার দেখো কমছে, কমলে কত হবে -93°C হয়ে যায় এবং বিস্তার কত 80 কিলোমিটার অবধি। ঠিক আছে, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, যা খুশি বলতে পারো। এটা ওপরের দিকে গেলে তাপমাত্রা বাড়ে। প্রধান বৈশিষ্ট্য, এটা কিন্তু খুব দ্রুত বাড়ে, যত উপরে উঠবো খুব দ্রুত তাপমাত্রা বাড়বে, এত দ্রুত বাড়ে দেখো ডিফারেন্সটা দেখো তাহলেই বুঝতে পারবে। যেখানে -93 ছিল, -93 ছিল 80 কিলোমিটারে, আমি 600 কিলোমিটারে যেই গেলাম সেটা এক লাফে বেড়ে কিন্তু 1200°C হলো। মানে ভাবতেই পারছো যে কতটা স্পিডে বেড়েছে এই তাপমাত্রা, খুব কিন্তু মানে দ্রুত এই তাপমাত্রা বাড়ে। এবং এর প্রধান বৈশিষ্ট্য যদি দেখি তাহলে হচ্ছে বিভিন্ন আয়ন দেখা যায়, তার জন্যই এর আরেক নাম আয়নোস্ফিয়ার। ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের আয়ন লক্ষ্য করা যায়, পজিটিভ এবং নেগেটিভ। আর মেরুজ্যোতি, যেটা বললাম মেরুপ্রভা বা মেরুজ্যোতি অরোরা লক্ষ্য করা যায় এই স্তরে। এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রা বাড়ে ওপরের দিকে উঠলে, কিন্তু এতটা স্পিডে বাড়ে না, দ্রুত বাড়ে না, বাট বাড়ে। প্রধান বৈশিষ্ট্য হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস এই স্তরেই দেখতে পাওয়া যায়। আর তাপমাত্রা দেখে নি 1200 থেকে 1600°C হয়েছে, যেটা কিনা খুব বেশি বাড়েনি, বাট এটা যেভাবে বেড়েছে ওই হিসাবে অত দ্রুত বাড়েনি এটা। বিস্তার হচ্ছে 1500 কিলোমিটার অব্দি বিস্তার। ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ারের উচ্চতা সেরকম কোনো কিছু ডেটা দেওয়া নেই, কোথাও নেই, কমে কি বাড়ে সেটা নেই, অর্থাৎ বলতেই পারি আমরা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এবং প্রধান বৈশিষ্ট্য যদি দেখি, চুম্বক ক্ষেত্র লক্ষ্য করা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, তার জন্যই এর নাম ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটিক এই প্রভাবটি রয়েছে, ম্যাগনেটিক ব্যাপারটি রয়েছে, ম্যাগনেট। ঠিক আছে, ম্যাগনেটিক জোন রয়েছে যেহেতু, তার জন্য এর নাম ম্যাগনেটোস্ফিয়ার। আচ্ছা, ভন অ্যালেন বিকিরণ বলয় এটি লক্ষ্য করা যায়, ভন অ্যালেন বিকিরণ বলয় লক্ষ্য করা যায়। এই জিনিসটা কি আমি অবশ্যই পরের স্লাইডে দেখাবো, কারণ এটা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতেই পারে। তো 2 নম্বরে আসে, এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, কি জিনিসটা বুঝতে পারবে। তাপমাত্রা দেখো এইখানে হয়, এই স্তরে গিয়ে 2000°C তাপমাত্রা হয়ে যায় এবং বিস্তার 10,000 কিলোমিটার। ঠিক আছে, আশা করছি ছকটা দিয়ে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি আমি। নেক্সট আমি স্লাইডে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কটা জিনিস বা টার্ম মুখস্থ রাখতে হবে, যেটা 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এরোসল কি। এরোসল কি, এটা আসে, প্রায়ই আসে পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষা হলো, স্কুলের যা যা পরীক্ষা সেগুলোতেও আসে। আচ্ছা, বায়ুতে ভাসমান বিভিন্ন প্রকার ধূলিকণা, কাদার কণা, এটা হবে কালার লেখা আছে, এটা কাদার কণা হবে, কাদার কণা, লবণ কণা, জৈব পদার্থের কণা প্রভৃতিকে এক কথা এরোসল বলে। বায়ুতে যে বিভিন্ন ধূলিকণা রয়েছে, কাদার যে পার্টিকলস রয়েছে, লবণের পার্টিকলস, তোমাদের সল্ট পার্টিকলস এবং জৈব পদার্থের যে পার্টিকলসগুলি রয়েছে, সেগুলি প্রত্যেকটি মিলিয়ে মিশে একত্রে যদি এগুলো সব কটা থাকে বায়ুতে, তাহলেই তাকে আমরা এরোসল বলবো। তো খুবই সহজ একটা জিনিস, কোনো কঠিন বিষয় নয়। আর দ্বিতীয় যেটা বলছিলাম, ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট বা বলয় বলতে কি বোঝো? দেখো, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অবস্থিত আয়নিত কণার একটি প্লাজমা স্তর হলো ভ্যান অ্যালেন বিকিরণ বেল্ট, যা ম্যাগনেটোস্ফিয়ারে সৃষ্টি হয়েছে। তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে, অর্থাৎ এইটা তো চৌম্বক ক্ষেত্র, এই ম্যাগনেটোস্ফিয়ার, এই যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, তো এইখানে দেখো চৌম্বক ক্ষেত্রের মধ্যে, চৌম্বক ক্ষেত্রে অবস্থিত যে আয়নিত কণার একটি স্তর, আয়নিত কণার দ্বারা একটি স্তর গঠিত হয় ওই ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যেই। সেই স্পেসিফিক স্তরটিকে, যেমন দেখবে স্ট্র্যাটোস্ফিয়ারে যেমন ওজোন স্তরটি রয়েছে না, এখানে ওজোন গ্যাস দ্বারা একটা স্তর ক্রিয়েট হয়েছে, যেটাকে আমরা ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলি, ওজোন লেয়ার। দেখতে পাচ্ছ আশা করছি, এখানে একটা যে ওজোন স্তর দেখতে পাচ্ছি আমরা, দেখো এটা, তো এটা তো দেখো স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই রয়েছে। ঠিক তেমনি ম্যাগনেটোস্ফিয়ারের মধ্যেও একটা এরম স্তর ক্রিয়েট হয়েছে, যেটা আয়নের প্রভাবে তৈরি, আয়নিত কণা দ্বারা তৈরি, আয়নিত কণা দ্বারা তৈরি একটি প্লাজমার স্তর, সেটাকে আমরা বলবো ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এটি ম্যাগনেটোস্ফিয়ারে রয়েছে। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে সমতাপ অঞ্চল কাকে বলে? সমতাপ অঞ্চল হতে থার্মোস্ফিয়ারের ওপরের স্তরে, অর্থাৎ থার্মোস্ফিয়ার স্তরটি কোনটা, যেটা কিনা আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার স্তরের ওপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় সমান থাকে বা স্থির থাকে। থার্মোস্ফিয়ারের একদম ওপরের স্তরে যদি দেখো তাহলে জানতে পারবে যে তাপমাত্রার যে পরিমাণটি রয়েছে সেটা প্রায় সমান বা স্থির থাকে, তাপমাত্রার আর কোনো হেরফের হয় না। দেখো লেখা আছে, অর্থাৎ এই স্তরে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটে না, তাই এই অঞ্চলকে সমতাপ অঞ্চল বলে। অর্থাৎ ওই ওপরের স্তরে গিয়ে তাপমাত্রার না হ্রাস ঘটে না বৃদ্ধি ঘটে, একই টাইপের থাকে, স্থিতিশীল অবস্থায় থাকে, তার জন্য একে বলে সমতাপ অঞ্চল। ঠিক আছে, এই তিনটে শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট। আর দুটো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই এই টপিকটি থেকে, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য, যেটা তোমরা খুব ইজিলি লিখতে পারবে। এখানে তো আমি বৈশিষ্ট্যগুলো বললামই, আর বিস্তার হলো, তাপমাত্রা হলো, এই ছকটা দেখেই তোমরা পার্থক্য তৈরি করে নিতে পারবে।
আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ার। হোমোস্ফিয়ার হেটারোস্ফিয়ার কি একটু শর্টে বলে দিই আমি, তোমরা বইটা পড়লে জানতেই পারবে। বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস না, সেটা দুভাবে করা যায়, একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে, একটা হচ্ছে তোমাদের চাপের ভিত্তিতে। তো দু রকমের যেহেতু হয়, তো রাসায়নিক উপাদানের ভিত্তিতে, আমি ভুল বললাম, একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে, একটা হচ্ছে রাসায়নিক উপাদানের ভিত্তিতে। তো উষ্ণতার ভিত্তিতে স্তর বিন্যাসটা হচ্ছে এই যে 6টা প্রকার যেটা আমি দেখালাম, এবং রাসায়নিক উপাদানের ভিত্তিতে যদি তোমরা দেখো তাহলে তার শ্রেণী বিভাগ হচ্ছে দুটো। তোমরা যখন লিখবে স্তর বিন্যাসের ব্যাপারে অবশ্যই এটা উল্লেখ করবে যে আমরা বায়ুমণ্ডলের স্তরকে দুভাবে বিন্যাস বা স্তরসমূহকে ভাগ করতে পারি, সেটা হচ্ছে রাসায়নিক উপাদানের ভিত্তিতে এবং উষ্ণতার ভিত্তিতে। রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে দুভাগে ভাগ করা যায়, হোমোস্ফিয়ার ও হেটারোস্ফিয়ার, এবং তাপমাত্রার ভিত্তিতে বা উষ্ণতার ভিত্তিতে যদি দেখি তাহলে আমরা 6 ভাগে ভাগ করতে পারি, ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, আয়নো, এক্সো এবং ম্যাগনেটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এবার একটু বলে দিই হোমোস্ফিয়ার ব্যাপারটি কি। রাসায়নিক উপাদানের ভিত্তিতে যেহেতু টার্মটি ইউজ হচ্ছে, সেক্ষেত্রে হোমোস্ফিয়ার হচ্ছে যেই স্তরগুলিতে রাসায়নিক উপাদানগুলি একই থাকে সেটা হচ্ছে হোমোস্ফিয়ার, এবং রাসায়নিক উপাদানের যখন পার্থক্য বা তারতম্য লক্ষ্য করা যায় তখন সেটা হচ্ছে হেটারোস্ফিয়ার। নামের মধ্যেই উত্তর লুকিয়ে আছে, সেটা আলাদা করে কোনো ডিটেলসে বেশি পড়ার দরকার নেই, অল্প পড়লেই জিনিসটা বোঝা যাবে। তো আশা করছি দুটো জিনিস আমি বোঝাতে পারলাম। এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোমরা বই থেকে নিজেদের পড়বে, আর এখানে যেটা দিলাম 3টে কোশ্চেন 2 নম্বরে, এটাও খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা বলার সেটা একটু আলোচনা করে দিই, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, এগুলো কি, এগুলো টার্ম তোমরা বইতে দেখতে পাবে, পড়লেও বুঝতেই পারবে, সেটা আলাদা করে বলার কিছু নেই, তাও আমি একবার বলে দিচ্ছি। ট্রোপোপজ হচ্ছে ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে স্তরটি রয়েছে, দেখো আমি সোজা ভাষায় বলছি, এই ট্রোপোস্ফিয়ার, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, তার মাঝে এই স্তরটা দেখছো, এই যে এটা, এই দাগটা, যেই দাগটি, যেই সীমানা বা দাগটি দুটো স্তরকে আলাদা করছে, সেটাই হচ্ছে ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তাকেই ট্রোপোপজ বলবো, বা স্ট্র্যাটোস্ফিয়ার যেখান থেকে স্টার্ট হচ্ছে তাকেই ট্রোপোপজ বলবো, বা ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে স্তরটি দুটো স্তরকে আলাদা করছে তাকে ট্রোপোপজ বলবো। 3 রকমের সংজ্ঞা হয়, যা খুশি তোমরা দিতে পারো সংজ্ঞা হিসাবে। ট্রোপোপজ এটা, তাহলে স্ট্র্যাটোপজ কোনটা, এইটা যেটা স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারকে আলাদা করছে। মেসোপজ কোনটা বুঝতেই পারছো তোমরা, এবার আশা করছি আর বলতে হবে না। মেসোপজ হচ্ছে এইটা, যেটা মেসোস্ফিয়ার এবং আয়নোস্ফিয়ারকে আলাদা করছে, এটা এক্সোপজ, এবং এটা আয়নোপজ বা থার্মোপজ, এটা হচ্ছে এক্সোপজ। ম্যাগনেটোপজের কোনো জায়গা নেই, দুটো স্তরকে এরা আলাদা করছে, তার জন্য এদের এখানে এটাকে পজ হিসাবে বলা হচ্ছে। বাকি ট্রোপোপজ, স্ট্র্যাটোপজ এবং মেসোপজ, এই 3টেই মেইনলি জানতে হয়, সেটা আলাদা করে আর কিছু ডিটেলসে পড়তে হবে না। তো আশা করছি আমি কমপ্লিট করতে পারলাম এই টপিকটা, তোমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।